বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। দর্শক, এসব নিয়েই আমাদের বিশেষ আলোচনা স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার প্রার্থীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। এলাকার শিল্পায়ন করতে চাই, আমি গ্যাস আনতে চাই, আমি এখানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, জাপানিজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল করতে চাই। প্রত্যেকটি নাগরিকের জন্য এমন একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে 24 ঘন্টা একজন নাগরিক তিনি নিরাপদে চলাচল করবেন, বসবাস করবেন। আমি বড় বড় ওয়াদা না দিলেও আমি এইটুকু বলতে পারি, কালিহাতীর মানুষের জন্য সর্বোচ্চ কিছু করে যাওয়ার চেষ্টা করব। চাঁদাবাজ মুক্ত, এই শহরের যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও আমি চালিয়েছি এবং এই শহরটাকে কীভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায় সেইভাবে আমি পদক্ষেপ নিয়েছি। আমার স্বপ্ন রয়েছে যে মির্জাপুরকে আধুনিক মির্জাপুর হিসাবে গড়ে তোলা, যেটা স্বাস্থ্য, শিক্ষা এগুলো নতুন করে মানুষ কিছু পায়। এই বাসাইল সখীপুরকে তাদের মতো করে গড়তে পারবেন এবং সেই ধরনের মানুষ হিসেবে জনগণ বা ভোটাররা আমাকে পছন্দ করেন, সেরকম উচ্ছ্বাস তাদের মাঝে আমি দেখতে পেয়েছি। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কি বলছেন টাঙ্গাইল জেলার জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরা। আমরা চাই যেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকে। যদি নিরপেক্ষ ভূমিকায় না থাকে, তাদের জন্য বার্তা স্পষ্ট, তাদেরকে আরেকটা 5ই আগস্টের মোকাবেলা করতে হবে। এটা বক্তব্য একদম পরিষ্কারভাবে আমাদের পক্ষ থেকে দিয়ে দিলাম। ভূয়াপুর গোপালপুরের জন্য প্রথম কথা হচ্ছে, আমরা চাই এই ভূয়াপুর এবং গোপালপুরের সকল নাগরিকের নিরাপত্তা ভোট, যেটা এইটা হলো প্রথম প্রয়োজন। সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে নাগরিক সুবিধার ক্ষেত্রে কোনো প্রকার ঘুষ, অনৈতিক বাণিজ্য, দুর্নীতি এটা প্রথমে বন্ধ করতে চাই। ব্যাপক সাড়া জানাচ্ছেন, আমাদেরকে তারা সমর্থন দিচ্ছেন। তারা এখন বলছেন যে আমরা অতীতে বিভিন্ন দল দেখেছি এবং তাদের আচার আচরণ, তাদের শাসন পদ্ধতি দেখেছি, আমরা নতুন একটা দল দেখতে চাই। যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি এবং সেখানে জনগণ বলছে যে সদরের সন্তানের বাইরে আমরা কাউকে ভোট দেব না। আশা করি যে নির্বাচনের দিন কোনো সংখ্যা থাকবে না, এটা বিশ্বাস করতে চাই আমরা। কেমন আর একটা হচ্ছে যে যদি এরকম পরিবেশ থাকে তাহলে তো কিছুটা সংখ্যা আমরা দেখেছি। আমাদের অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, আমরা আশা করতে চাই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে না। যতদিন না পর্যন্ত এদেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন না হচ্ছে, সেটাকে আসলে কোনোভাবে উন্নয়ন বলা যায় না। তারুণ্য শক্তি, বৃদ্ধ বাবাজিরা সকলে ঐক্যবদ্ধ হয়েছে। না, আমরা আবার যারা ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, সমাজ কায়েমের কথা বলে, এবার ইনশাল্লাহ ওলামায়ে কেরামের দল এবং কি ইসলাম প্রিয় দল, তাদেরকে এবার আমরা বিশ্বাস করব। বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিটাই হলো উন্নয়নের রাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি হলো সততার রাজনীতি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি। অন্যান্য সকল দলকে জামাত এদেশের মানুষ দেখেছে, বাসাইল সখীপুরের মানুষ দেখেছে। একটি শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল একটা সংগঠন হিসেবে জামাত ইসলামী ইতিমধ্যে সারা দেশে তাদের সেই দৃশ্যমান কাজগুলো তারা দেখাতে পেরেছে। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে টাঙ্গাইল জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। আমরা চাই বাংলাদেশের সকল নারীরা এবং মেয়েরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে এবং তারা যাতে করে ভালোভাবে এগিয়ে যেতে পারে, এটা আমাদের প্রত্যাশা। অবশ্যই যারা নির্বাচন জয়ী হবে তাদের সাথে থাকবে যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। একটাই প্রত্যাশা, নারীরা যেন নিরাপদভাবে চলাচল করতে পারে, তাদের যেন কোথাও যাইতে ইনসিকিউরিটি ফিল না করতে হয়। ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অ্যাডভোকেট জাফর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়।
জাফর আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন যেটা, প্রার্থীরা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখি তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। সেই ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়? আর আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে ভোট চাওয়া বা টাকার বিনিময়ে আপনার ভোট যে বেচা কেনার যে বিষয়টি, এই বিষয়টি আইনগত অপরাধ কিনা? টাকার বিনিময়ে ভোট কেনা এটা তো মহা অপরাধ, এবং একজন যিনি ভোট কিনবেন নৈতিকভাবে তো তার প্রতিনিধিত্ব করার রাইট থাকে না। তবে টাঙ্গাইলে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, আসলে আচরণবিধি লঙ্ঘন কম বেশি সকলেই লঙ্ঘন করেছে। প্রশাসন একটু সক্রিয় আছে, প্রশাসন অন্যবারের নির্বাচনের চাইতে এবারে প্রশাসন সক্রিয় থাকায় আচরণবিধির লঙ্ঘনের সাথে সাথে তাদেরকে শোকজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে একটু বেশ তৎপর মনে হচ্ছে। যে কারণে আমার মনে হচ্ছে যে আচরণবিধির লঙ্ঘন ছোটখাটো হলে সকলের জন্য যদি সেটা প্রয়োগ সমানভাবে হয়। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দলের মধ্যে প্রায় প্রশাসন নিরপেক্ষভাবে আপাতত দায়িত্ব পালন করে আসছে এখন পর্যন্ত, যেটা আমরা লক্ষ্য করেছি। এটা যদি বলবৎ থাকে তাহলে হয়তো নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে হবে। তবে নির্বাচন নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নাই। তবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি কঠোর অবস্থানটা যদি বিদ্যমান থাকে তাহলে আমার মনে হয় জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে, জনগণের মধ্যে এই আতঙ্কও আছে যে আমি কি ভোট দিতে পারবো কিনা। তবে কিছু তৎপরতা যখন সকল দলের প্রতি প্রশাসন একই রকমের আচরণ করছে তারপরে মানুষের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে, এবার হয়তো যার ভোট সেই দিতে পারবে, এরকম একটা পরিস্থিতি টাঙ্গাইল জেলায় বর্তমানে বিদ্যমান রয়েছে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাইবো। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদের পাশাপাশি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। আমি যদি তৃণমূল ভোটারদের কথা বলি বা একেবারে প্রান্তিক পর্যায়ে ভোটারদের কথা বলি, তারা কতটুকু সচেতন? আর আরেকটি বিষয় যে এক গণভোট প্রশ্নে এত সংস্কার বা এত প্রশ্ন কেন? আসলে গণভোটের ব্যাপারে এত কোশ্চেনই তো থাকার কথা না। গণভোট আমরা যে 24 জুলাই আন্দোলনে এরপরে তো গণভোট সংস্কার রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। এটা তো প্রশ্নভাবে সকলের হ্যাঁ ভোটে অংশগ্রহণ থাকা উচিত, এবং আমরা তাই মনে করি সকল রাজনৈতিক দলের যদি প্রচারণা হয় হ্যাঁ ভোটে কোনো সমস্যা হবে না। তবে তৃণমূল পর্যায়ে যে কথাটা বলেছেন, গ্রামের মানুষ এই গণভোট এক সম্পর্কে এখনো কিছুই বুঝে উঠতে পারে নাই। এটা আবার কি, এরকম একটা বিষয়। কারণ সরকারের কিছুটা সীমিত প্রচারণা হয়েছে, সেটা ছোটখাটো দিয়ে একটা উঠান বৈঠকে এর পার্সেন্টেজ হয়তো 5% মানুষের মধ্যে হয়তো প্রচারণা করতে পেরেছে। 95% মানুষের মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রচারণা করা সম্ভব হয় নাই। বিধায় এই গণভোট নিয়ে সমস্যা হবে। অনেক তৃণমূলের অনেক মহিলারা ভোটারই মনে হয় যে গণভোট তারা কি বুঝবে না, হয়তো গণভোটে অংশগ্রহণ নাও করতে পারে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি গণভোটের ব্যাপারে তাদের সভা সমাবেশ উঠান বৈঠকে যদি গণভোটের কথা বলে, যেভাবে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার অনুযায়ী তাদের নির্বাচনে। জি, জাফর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জাফর আহমেদ। নির্বাচন নিয়ে কি ভাবছেন টাঙ্গাইল জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। আমরা কথা বলছি বেশ কিছু ভোটারের সাথে, তরুণ ভোটার রয়েছেন, প্রবীণ ভোটার রয়েছেন, তাদের সাথে আমরা জানবো একটু তাদের যে মতামত। আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন বা কেমন পরিবেশ চাচ্ছেন, অথবা এর পরবর্তীতে আপনাদের পরিকল্পনাটা কি, চাওয়াটা কি? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে। আসলে আমাদের যে সামনে যে নির্বাচন আসছে, আমরা ইতিপূর্বে যে নির্বাচনগুলো দেখেছি সেগুলো নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি। তো আমরা বর্তমানে এমন ক্যান্ডিডেট চাচ্ছি, এমন প্রার্থী চাচ্ছি যারা সামনে দুর্নীতি এবং চাঁদাবাজ এবং কালোবাজারি নিয়ে কাজ করবে, এবং আমাদের সামনে যে অনিয়মগুলো হচ্ছে যারা এগুলো রুখে দাঁড়াবে, আমরা এই ধরনের প্রার্থী চাচ্ছি। আমরা বুঝতে পারলাম তিনি খুব অনিয়ম দুর্নীতির উপরে খুব জোর দিচ্ছিলেন। আমরা সেই সাথে জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বিগত দিনে এটা নিয়ে বেশ কিছু মানুষের মধ্যে হতাশা খুব রয়েছে। আপনি এই বিষয় নিয়ে কি আপনার কোনো চাওয়া বা প্রত্যাশা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে।
আমি এই ডিবিসির মাধ্যমে সারা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে এই নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয় এই প্রতিশ্রুতিগুলো যেন এই নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, এগুলো যেন পরবর্তী বাস্তবায়ন হয়। শিক্ষাঙ্গনে লেজুরভিত্তিক রাজনীতি আপনারা জানেন যে যারা এমপি হয়, মন্ত্রী হয়, পার্লামেন্টে যারা যায় তাদের সন্তানকে তারা বিদেশে পড়াশোনা করায়। আমাদের মতো মধ্যবিত্ত যারা কৃষক যারা তাদের সন্তানকে তারা লেখাপড়ার সুযোগ দেয় না। শিক্ষাঙ্গনে তারা লেজুরভিত্তিক রাজনীতি করে, এই রাজনীতি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আর কোনো নতুন করে গোল সেট করার দরকার হয় না, যদি মানুষের মৌলিক চাহিদা যেটা সেটা যদি বাস্তবায়ন করা হয়। সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নির্বাচন যে হচ্ছে, নির্বাচনের পরিবেশে কি আপনি সন্তুষ্ট অথবা কেমন পরিবেশ চাচ্ছেন? ধন্যবাদ। আমি নির্বাচনের এমন পরিবেশ চাচ্ছি যেন নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার গ্রামের বাসা হচ্ছে টাঙ্গাইল 6 নাগরপুর দিলদুয়ার। আমাদের এলাকার মূল সমস্যা হচ্ছে রাস্তা। আমাদের গত 3 বছর যাবৎ আমরা রাস্তার সমস্যায় ভুগছি। আমরা যাতায়াত ব্যবস্থা খুবই সমস্যায় আছি। এখন আমরা নির্বাচনী আপনি যাতায়াত ব্যবস্থার উপরে খুব গুরুত্ব দিচ্ছিলেন, সবার কথাই শুনলাম আমরা, তারা এক একজন এক এক কথা বলছেন এবং সর্বোপরি তারা যে ভোটের পরিবেশ, ভোটের দিন নিরাপদে নির্বিঘ্নে তারা ভোট দিতে চান, ভোটের পরিবেশ যেমন নিশ্চিত চান, সুন্দর চান, তেমনি ভোটের পরে যে প্রতিশ্রুতিগুলি থাকবে তারও যথাযথ বাস্তবায়ন চান। ধন্যবাদ আপনাকে। স্টেট প্রেজেন্স ভোটের হাওয়া নিচ্ছে কি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি টাঙ্গাইল জেলা নিয়ে। এই অংশে আমরা আলোচনা করব কিশোরগঞ্জ জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা। কিশোরগঞ্জের শহরের মধ্য দিয়ে যে নরসুন্দা নদীটি বয়ে গেছে, এই নদীটি একটা নরসুন্দা লেক নামে পরিচিত। এটার যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই। নদীটা ইতিমধ্যে ভরাট হয়ে গেছে, কচুরিপানা আবর্জনা ভাগাড়ে পরিণত হয়েছে। তো এইটাকে একটা সৌন্দর্য বর্ধন করা প্রয়োজন। আমরা যেটা করব যে মাদক সন্ত্রাসের জন্য আমরা কাউন্সিলিং করব, বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব। প্রতিশ্রুতি প্রথম হলো যে দরিদ্র জনসাধারণের ভাগ্য উন্নয়ন করা, এমফেসিসটা ওইদিকে থাকবে, তাদের স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সম্পর্কে। এই হাওরে আমার 60 কিলোমিটার উত্তর দক্ষিণ, 40 কিলোমিটার পূর্ব পশ্চিম, এই যে এলাকা 24টা ইউনিয়ন, এইটা একটা সুন্দর এলাকা, একটা স্বপ্নের এলাকা, একটা সোনার এলাকা হয়। প্রশাসনের কাছে আমার প্রত্যাশা তারা সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নিরপেক্ষতা বজায় রাখবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সেই কাজগুলো ওনারা করবেন। আর কি সমস্যা আমি অনেকটাই আল্লাহর মতো অবগত। সেই কারণে ভৈরবকুলাচর মানুষের উন্নয়নে আসলে প্রথমত আমার উদ্দেশ্য এই এলাকার মানুষকে, এই এলাকার নির্বাচনী এলাকাটাকে উন্নয়নের একটা চরম উচ্চতর শিখরে পৌঁছানো। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন কিশোরগঞ্জ জেলার জামায়াত ইসলামী ও অন্যান্য প্রার্থীরা। যখন বেরোচ্ছি আমার এলাকার মানুষকে, স্বাধীনতার 54 বছর পরেও কেউ উন্নয়ন কাজ তো দূরের কথা, তাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করতে পারেনি। তাই আমি আমার নিজের সকল সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছি এবং মানুষের কল্যাণে আমি রাস্তায় এসেছি। ইনশাল্লাহ আমি পারবো। আজকে আমরা আসছি আপনাদের কাছে, আগামী দিনে ইনশাল্লাহ আসতেই থাকবো। আপনারা আমাদেরকে যদি সাপোর্ট করেন আমরা এই দেশটাকে সুন্দর করব। প্রান্তিক জনগোষ্ঠী অনেক বেশি কষ্ট করতেছে এবং বিশেষ করে খোরাখন্দ রাস্তার কারণে মানুষ চলাচল একান্ত অনুপযোগী হয়েছে। বহু রাস্তা, এগুলো দ্রুত মেরামত করতে হবে, নতুন নতুন রাস্তা তৈরি করতে হবে। আমি আলোকিত হওয়ার গর্ব, এর ভিতরে শিক্ষায় আলোকিত হওয়ার গর্ব, স্বাস্থ্যের ক্ষেত্রে আলোকিত হওয়ার, যোগাযোগের ক্ষেত্রে, সর্বোপরি প্রশাসন যেন মানুষের চাহিদা অনুপাতে হয় সেদিকে আমার খেয়াল থাকবে। আমি চাই আমাদের এই নারীরা নিজের পায়ে দাঁড়াক এবং প্রশিক্ষণ কেন্দ্র যদি আমরা গড়ে তুলতে পারি, নার্সিং সেবাগুলো কিন্তু আমরা গড়ে তুলতে পারি, আমার মনে হয় আমাদের নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। জনগণের সুখ দুঃখের সাথে আমি জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম এবং বাজিতপুর নিকলির উন্নয়নের জন্য আমি আগেও কাজ করেছি। যদি আমি এমপি নির্বাচিত হয় তাহলে কাজ করব ইনশাল্লাহ। আমার প্রতিশ্রুতি মানুষের কাছে, মানুষ যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায়, এই এলাকার মানুষের মৌলিক যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমি সংসদে কথা বলব। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে কিশোরগঞ্জ জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। সুষ্ঠু হয়, সুন্দর হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, কোনো সন্ত্রাসী দল যাতে কোনো ঝামেলা না করে, এটাই আমি চাই। ভোটার হিসাবে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু
এবং অবাধ নির্বাচন চাই, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে গিয়ে আনন্দে ভোট দিতে পারে, কেন্দ্রে কোনো ঝামেলা না হয়। ভোটের হাওয়া এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে কিশোরগঞ্জ জেলার সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ। মোহাম্মদ আব্দুল লতিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আপনার কাছে আমি জানতে চাইবো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে আর মাত্র 11 দিন বাকি, কিন্তু নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখে আসছি রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল তা লেগেই আছে এবং সংঘর্ষ এমন পর্যায়ে যাচ্ছে যে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই অবস্থায় এই নির্বাচন সুসম্পন্ন করা কতখানি চ্যালেঞ্জিং? ধন্যবাদ আপনাকে। আমরা তো নাগরিক হিসেবে চাই যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন হোক, অবাধ ভোটাধিকার হোক, জনগণ যেন শান্তিপূর্ণভাবে তাদের নিজের ভোটটা দিতে পারে, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের বিশ্বাস এবার নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে, সেটা আমরা আশাবাদ। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যথেচ্ছভাবে নির্বাচন হয়েছে। আমরা এবার গণতান্ত্রিক ট্র্যাকে উঠতে চাই, রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক, সেই জন্য নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের বিশ্বাস আমাদের রাজনৈতিক দলগুলা তারা তো যেহেতু দেশের মঙ্গল চায়, জনগণের মঙ্গল চায়, কল্যাণ চায়, তারা নিশ্চয়ই সেটা অনুধাবন করবে। এবং আপনারা জানেন যে কিশোরগঞ্জ আসলে একটি শান্তিপূর্ণ এলাকা, সেখানে মারামারি, কাটাকাটি এই ধরনের ঘটনা নাই বললেই চলে। তো আমরা আশাবাদী যে এবার নির্বাচনটা সুস্থ এবং সুন্দরভাবে সুসম্পন্ন হবে, এটা আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করছি। যে এবার আমরাও আপনার সাথে একই প্রত্যাশা করি, জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, ত্রুটিপূর্ণ এবং নিরপেক্ষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায় ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।